নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয়। যানজট কমাতে পার্কিং উদ্ধারে কাজ করছে রাজুক। অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ ডিএসসিসি প্রশাসকের। পাচার বন্ধ ও ভর্তুকি কমাতে জ্বালানির দাম সমন্বয়, বললেন সড়কমন্ত্রী। হামের প্রাদুর্ভাবের মধ্যে পোলিও, যক্ষ্মা সহ ৬ ধরনের টিকা সংকট। ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। নির্মূল হওয়া রোগ ফিরে আসার শঙ্কা বিশেষজ্ঞের। এতদিন যদি পানির সমস্যা থাকে আর কিভাবে চলে পানি বাবা? কতবার আপনি বাইরে দিয়ে কিনে খাবেন? ওয়াসা 400 টাকার যে ট্যাঙ্কটা, ওটা আমাদের 800-1200 করে নিয়ে আসা লাগছে। তীব্র গরমে পানির জন্য হাহাকার। 20 দিন ধরে গোসল খাওয়া নিয়ে বিপাকে মিরপুরবাসী। ভূগর্ভস্থ স্তর নেমে যাওয়ায় সংকট, বলছে ওয়াসা। চাহিদা মেটাতে দরকার আর একটি পাম্প। এবং ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন মার্কিন দূত। আপাতত হচ্ছে না সরাসরি আলোচনা। দুপক্ষের সঙ্গে আলাদা বৈঠকে বার্তা আদান প্রদানের দায়িত্বে পাকিস্তান। সময় সংবাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র কাম অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার প্রত্যয় জানান তারেক রহমান। জনপ্রশাসন কর্মকর্তাদের জনগণের সেবায় নিয়োজিত থাকায় আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকারি কর্মে নিয়োজিত মানব সম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে সক্ষম করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। আধুনিক প্রশাসনে দক্ষতা মানে শুধু নিয়ম জানা নয়, বরং প্রযুক্তির ব্যবহার, তথ্য বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জনসেবায় সৃজনশীল দৃষ্টিভঙ্গি। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও ফলাফলমুখী করার উপর গুরুত্ব দিয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব ডিএনএ দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। তরুণ প্রজন্মের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রী নির্দেশনার কথাও জানান তিনি। এ সময় তিনি বলেন, বায়োটেকনোলজি খাতে উন্নয়ন জরুরি। বিশেষ করে ভ্যাকসিনেশন এবং খাদ্যপণ্যের উৎপাদন বাড়াতে বায়োটেকনোলজি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। আমাদের একটা বায়োটেকনোলজির ক্ষেত্রে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের এডুকেশন সিস্টেম, সেখানে বড় বড় ভারী ভারী ডিগ্রি নেওয়া হয়, বাট এর সাথে প্র্যাকটিক্যাল রেলেভেন্স বা ইন্ডাস্ট্রি প্রিপেয়ারনেস খুব কম। তার মানে এক্ষেত্রে আমাদের কারিকুলামে হাত দেওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের এমনভাবে আমাদের কারিকুলামটা ঢেলে সাজাতে হবে যেখানে রিয়েল লাইফের জন্য তারা প্রিপেয়ার হয়। ট্রান্সফারেবল স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিলস, টেকনিক্যাল স্কিলস যেমন থাকবে, তেমনি সাবজেক্ট স্পেসিফিক যে পার্টিকুলার ক্যাপাবিলিটি প্রয়োজন, নলেজ প্রয়োজন, সেগুলো তাদেরকে আমরা কীভাবে গ্রুম করে দিতে পারি। আফটার লং টাইম আমরা এমন একটা গভর্নমেন্ট আছে এখন যাদের ক্ষমতার উৎস সত্যিকার অর্থে জনগণ। আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানো এই সরকারের মূল উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে সরাসরি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের তরুণ প্রজন্ম যেভাবে চায় সেভাবে যেন আমরা আমাদের পলিসিগুলো তৈরি করি এবং সেভাবে যেন আমরা ফ্যাসিলিটেট করি। সো আমাদের সরকারের মূল উদ্দেশ্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। জামায়াতের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের জাতীয় সমাবেশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঠিক যেন 24-এর জুলাই অভ্যুত্থানের একখণ্ড চিত্র ফুটে উঠেছে।
আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সমাবেশে সারা দেশ থেকে কয়েক হাজার জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছে। তারা একে একে কিন্তু বক্তব্য রাখছে এবং একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতা যারা আছে তারা মঞ্চে উপবিষ্ট হচ্ছে। তারা একে অন্যের প্রতি যে প্রত্যয় ব্যক্ত করছে সেটি হচ্ছে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে যেভাবেই হোক গণভোটের রায় বাস্তবায়ন করে জুলাই সনদ তারা কার্যকর করবে, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করছে। আমরা দেখেছি যে এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রচণ্ড গরম উপেক্ষা করে কিন্তু সারা দেশ থেকে জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং বিশেষ করে আহত জুলাই যোদ্ধা যারা আছেন, অনেকের হাত নেই, অনেকের পা নেই, অনেকের নানাভাবে আহত এবং নানাভাবে আসলে তাদের জীবন কঠিন হয়েছে, তারা সকলে এসেছে এবং এসে একটি প্রত্যয় তারা ব্যক্ত করছে যে জুলাই সনদ বাস্তবায়নে তারা সরকারকে অবশ্যই বাধ্য করবে। তো এই ছিল আমার কাছ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের আজকে যে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের সমাবেশ সে ব্যাপারের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। তেলের দাম বাড়াতে আইএমএফের চাপ নেই, পাচার ও ভর্তুকি কমাতে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটি এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, তেলের দামের সঙ্গে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। যদি তেলের দাম আবার কমে তখন বাস ভাড়াও কমে যাবে, তবে গ্যাসে চলা বাসের ভাড়া বাড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। জানান, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা হবে। ধাপে ধাপে প্রধান সড়ক থেকে অটোরিকশা বন্ধ করার চেষ্টা করা হবে। যেহেতু তেলের দাম বেড়েছে, ডিজেলেরটা কিলোমিটার প্রতি অতটুকু তারা ভাড়া বেশি নিতে পারবে, মানে বৃদ্ধিটা অনুমোদিত অথবা সমন্বয়টা অনুমোদিত, আপনি যে ভাষায় বলেন। আর যেটা গ্যাস চালিত তাতে যে ভাড়া আগে বহাল ছিল সেটাই থাকবে, এর বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ নেই। সিদ্ধান্ত নিয়েছি প্রধান সড়ক, প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। তবে এই প্রক্রিয়াটা অনুসরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সব পক্ষের মধ্যে আলোচনা চলছে। তড়িঘড়ি টিকা এনে হাম পরিস্থিতি সামাল দেয়া গেলেও 6টি রোগের টিকার সংকটে বাংলাদেশ। সময় সংবাদের অনুসন্ধান বলছে, রাজশাহী বিভাগের 8 জেলার বেশিরভাগেরই মজুদ শেষ। চট্টগ্রাম, রংপুর, খুলনা ও বরিশালের সংকট আছে একসঙ্গে 5 রোগের টিকা পেন্টাভ্যালেন্টের। সহকর্মীদের সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মনির হোসেন। টিকা দিতে দেরির কারণে দেশে অন্তত 30 লাখ শিশু হাম, রুবেলা, পোলিও সহ 11টি মারাত্মক রোগের ঝুঁকিতে। অনুসন্ধানে দেখা গেছে গত 1.5 বছরে শিশুর টিকাদান কর্মসূচির ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে গেছে, যার কারণে টিকা না পাওয়া অরক্ষিত শিশুর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। হামের প্রাদুর্ভাব ঠেকাতে হাম, রুবেলা টিকা কার্যক্রম শুরু হলেও নজরে আসে পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি টিকার সংকট। দেশের বেশ কয়েকটি জেলার সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে জানা যায় এমন সংকটের কথা। চট্টগ্রাম বিভাগের 11 জেলায় হামের টিকা পর্যাপ্ত থাকলেও পেন্টা এবং যক্ষ্মার টিকার মজুদ আছে 1.5 থেকে 2 মাসের, আর পোলিও সহ বাকি টিকার সংকট প্রকট। রাজশাহী বিভাগের 8টি জেলার বেশিরভাগেই নেই 6টি টিকা। বাকি বিভাগের কয়েকটি জেলায় 2 থেকে 3 মাসের মজুদ থাকলেও অধিকাংশ টিকার মজুদি শূন্য। রাজশাহী বিভাগে সিরাজগঞ্জে কোনো ধরনের ভ্যাকসিন নেই এবং এই বিভাগের জয়পুরহাটে মাত্র 600 পোলিও টিকা রয়েছে, অন্য কোনো জেলায় নেই। বরিশালে এই মুহূর্তে পোলিওর কোনো টিকা নেই নিউমোনিয়া, হেপাটাইটিস বি, ধনুষ্টঙ্কার এবং ডিপথেরিয়ার মতো গুরুত্বপূর্ণ টিকা। যশোর জেলায় ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কর, হুপিং কাশি, হেপাটাইটিস বি ও নিউমোনিয়া টিকার কোনো মজুদ নেই। সব ধরনের টিকার 1.5 থেকে 2 মাসের মজুদ গড়ে তুলেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে সংকট রয়েছে পোলিও টিকা, ওরালের। এদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম, রুবেলা ল্যাবরেটরির সাবেক প্রধান ভাইরোলজিস্ট ডাক্তার খন্দকার মাহবুবা জামিল আশঙ্কা করেন, টিকার সংকট থাকলে প্রাদুর্ভাব বাড়তে পারে হামের মতো প্রায় নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। রুটিন ইপিআই যেমন হ্যাম্পার্ড হয়েছে, রুটিন ইপিআইয়ের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চা যেমন ভ্যাকসিন পায়নি, সেরকম
আপনার ক্যাম্পেইন হয়, যে 4 থেকে 6 বছর পর পর ক্যাম্পেইন হয়, সেই ক্যাম্পেইনটাও ডিলে হয়েছে। অন্য অন্য ডিজিজগুলোর জন্য যে ভ্যাকসিনেশনগুলো কিন্তু চলছিল, কিন্তু ওই যেটা বললাম যে যতগুলো বাচ্চার ভ্যাকসিনেশন পাওয়ার কথা ততগুলো পায়নি। সেটা যদি আসলে মিজেলসের রুবেলার মতো অন্য ডিজিজের জন্য হয়ে থাকে, সেটা আসলে আমাদের ভোগাবে। বিভিন্ন জেলার তথ্য অনুযায়ী একদিকে 6টি টিকার সংকট, অপরদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা। এমন পরিস্থিতিতে প্রশ্ন, কি পরিকল্পনা আছে স্বাস্থ্য অধিদপ্তরের, কিংবা কতটুকু সংকট মোকাবেলা করতে পারবে ইপিআই? এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শোনালেন হামরুবেলার সফলতার কথা। বলেন, বাকি ইপিআই শিডিউলের সব টিকাই মজুত আছে তাদের কাছে। আমরা আমাদের শিশুদের এই মিজেলস রোগ থেকে যদি আমরা আশা করি রক্ষা করতে পারবো। ইতিমধ্যেই যে প্রাদুর্ভাবের যে পর্যায়টি ছিল সেটি কিছুটা হলেও আমরা মনে করছি যে কমে এসেছে। হামের জন্য যে মিজেলস ভ্যাকসিন সহ ইপিআইয়ের যে অন্যান্য শিডিউল ভ্যাকসিনগুলো আছে, এগুলো আমাদের পর্যাপ্ত মজুত আছে। প্রতিরোধযোগ্য সব রোগেরই ঝুঁকি ঠেকাতে নিয়মিত টিকাদান নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, প্রশস্ত খাল এখন সরু ড্রেন, বর্জ্য নিষ্কাশন বিপাকে কাঁচপুর বিসিক শিল্পনগরীর উদ্যোক্তারা। বর্ষায় ময়লা উপচে পড়লে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা, পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। পবিত্র হজের বাকি আরও প্রায় 1 মাস, তবে মক্কায় অবস্থানরত মুসল্লিদের সময় কাটছে তাওয়াফ আর নামাজ আদায়ের মধ্য দিয়ে। বিস্তারিত জানাতে মক্কা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মক্কার হজ অফিসে। এখান থেকেই যারা হজযাত্রী আছে বাংলাদেশের, সব দেখভাল এখান থেকেই করা হয়। আমরা জানি আল হাজ্জুল মাবরুর লাইসালাহুল জাযা ইল্লাল জান্নাহ, হজের একমাত্র প্রতিদান জান্নাত। কবুল হজের একমাত্র প্রতিদান জান্নাত। যেই হজ আর্থিক এবং শারীরিক ইবাদত, ফরজ বিধান আদায়ের লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রতি বছরই হাজার হাজার হজযাত্রী কিন্তু আসেন। আমরা জানি এবছর ৭৮,৫০০ হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার সুযোগ পাবেন। তো যারা এ পর্যন্ত আমরা জানতে পেরেছি মোট ৮৩টি ফ্লাইটে মোট ৩৩,৩৪৪ জন হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন। গত ১৮ এপ্রিল এই বাংলাদেশ থেকে ছেড়ে এসেছে প্রথম ফ্লাইট, এবং ২১শে মে পর্যন্ত কিন্তু চলবে এই হজ ফ্লাইট। এরপরে আবার ৩০শে মে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০শে জুন পর্যন্ত চলবে। ৩০শে জুন পর্যন্ত সৌদি আরব থেকে বাংলাদেশে হজযাত্রীরা যাবেন। তো আমরা এ পর্যন্ত জানতে পেরেছি মোট এখানে মক্কার হজ অফিসে ১৩১ জন হজযাত্রী যারা হারিয়ে গিয়েছিলেন তাদেরকে তারা খুঁজে তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন, এবং লাগেজ ব্যবস্থাপনায়ও দেখেছি যে প্রায় ১৪৪টির উপরে লাগেজ ব্যবস্থাপনা তারা হারিয়ে গিয়েছিল এবং সেগুলো তারা খুঁজে দিয়েছেন। তো এই ছিল আমার মক্কার হজ অফিস থেকে সবশেষ। যুক্ত ছিলাম সৌদি আরবে। এবার বাণিজ্যের সংবাদ। দখলের কবলে পড়ে সরু ড্রেনে পরিণত হয়েছে একসময়ের প্রশস্ত খাল। এতে বর্জ্য পানি নিষ্কাশনে বিপাকে পড়েছেন কাঁচপুর বিসিক শিল্পনগরীর উদ্যোক্তারা। কাঁচপুর বিসিক শিল্পনগরীতে ১২৭টি শিল্প ইউনিটের মধ্যে বর্তমানে সচল রয়েছে ১২৩টি। ডাইংয়ের বর্জ্য ঠিকমতো নিষ্কাশন না হতে পারে বিপাকে উদ্যোক্তারাও। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তাদের। খাল উদ্ধারে ওপর মহলে সুপারিশ করা হয়েছে বলে জানান স্থানীয় বিসিক কার্যালয় এই কর্মকর্তা। তবে অবৈধ দখল উচ্ছেদ, খাল উদ্ধারে কয়েকটি মন্ত্রণালয় সম্মিলিত উদ্যোগে কাজ না করায় বেহাল দশা থেকে মুক্তি মিলছে না বলে জানান বিসিক চেয়ারম্যান। এলাকা ভেদে শিল্পনগরীগুলোকে ভাগ করে প্রকল্পের মাধ্যমে সমস্যা সমাধানের কথাও জানান তিনি। হকারদের পুনর্বাসনে ৬টি খোলা মাঠ নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের পুনর্বাসিত করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। এদিকে যানজট নিরসনে রাজধানীতে পার্কিং উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। তার উচ্ছেদ চলতেছে দেখছেন, তো প্রধানমন্ত্রী বলছে উচ্ছেদ যে করতেছে এটা যাবে কোথায়, তো আবার এসে কালকে বসবে, তা আপনি খেলে এক কাজই করবেন। এই জন্য কিন্তু এদেরকে আমরা ইনিশিয়ালি 6টা পাইলট প্রজেক্ট নিয়েছি, 6টা আমরা জায়গা সিলেক্ট করতেছি।
এই 6টা জায়গায় আমরা এদেরকে মার্কেট করব, মোবাইল মার্কেট, এরা যাবে সেখানে। আমাদের দরকার কাজ করা, সেমিনার কম করব, কাজের উদ্যোগে বেশি হব, আবার কাজগুলো যতটুকু করব ততটুকু আবার সেমিনারের মাধ্যমে আজকে যারা আয়োজন করেছে তাদের মাধ্যমে আবার আমরা ইলেকট্রনিক্স মিডিয়া আবার দেশবাসীর কাছে, ঢাকা নগরবাসীর কাছে সেটাকে আমরা আবার উপস্থাপন করব। সংবাদ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে কথা বলছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। সেই কারণেই এই পয়লা মের যে সমাবেশটি এখানে অনুষ্ঠিত হবে আমাদের পার্টি অফিসের সামনে দুপুর 2টায়, না নামাজের পরেই এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জননন্দিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুতরাং এই সভাটিকে সফল করার জন্যে আমরা দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি। বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা এই দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবেন। প্রত্যেকটি ইউনিটের, আমাদের জেলা এবং উপজেলা ইউনিটগুলোতে একইভাবে নির্দেশ দেওয়া হয়েছে, তারাও সেইভাবে তারা এই দিবসটি পালন করবেন। আমরা ঢাকাতে এই দিবসটিকে একটা উৎসবের দিন এবং একই সঙ্গে রাজনৈতিক শপথ গ্রহণ করবার দিন হিসেবে আমরা থেকে নিতে চাই, যাতে করে আমরা ভবিষ্যতে আমাদের রাজনীতিকে আরও বেগবান করতে পারি। আপনাদের সকলকে আজকে উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখছেন সময় সংবাদ। রুমমেটের হাতে নির্মমভাবে খুন হয়েছেন যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি জামিল আহমেদ লিমন। এরই মধ্যে জামিল হত্যায় জড়িত সন্দেহে তার রুমমেট হিশাম আবুগর বেহিকে গ্রেফতার করেছে পুলিশ। এফবিআই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তদন্তকারী পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির এখনও খোঁজ না মিললেও তার ভাইয়ের দাবি নাহিদা বৃষ্টিও মারা গেছেন। 10 দিন আগে ফ্লোরিডার ট্যাম্পা থেকে নিখোঁজ হন তারা। লা লিগায় আবারও পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ। এগিয়ে থেকেও যোগ করার সময় রিয়াল বেতিসের বিপক্ষে 1-1 গোলে ড্র করল লস ব্লাঙ্কোস। শুরু থেকে আধিপত্য দেখায় সফরকারীরা। এমবাপে, ভিনিদের আক্রমণে তটস্থ হয়ে ওঠে বেতিস শিবির। সেই সুযোগে 17 মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ভালভার্দের অ্যাসিস্টে স্কোর শিটে নাম লেখান ভিনিসিয়াস জুনিয়র। গোল খেলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল বেতিস। ধীরে ধীরে গুছিয়ে ওঠে তারা। এর মাঝে এমবাপে আরও 1 গোল করলেও তা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। ম্যাচের যোগ করার সময় 94 মিনিটে বেতিসের হয়ে গোল করেন হেক্টর বেয়েরিন। আনন্দে ফেটে পড়ে বেতিস শিবির। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয়। যানজট কমাতে পার্কিং উদ্ধারে কাজ করছে রাজুক। অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ ডিএসসিসি প্রশাসকের। পাচার বন্ধ ও ভর্তুকি কমাতে জ্বালানির দাম সমন্বয়, বললেন সড়ক মন্ত্রী। এবং হামের প্রাদুর্ভাবের মধ্যে পোলিও, যক্ষ্মা সহ 6 ধরনের টিকা সংকট। ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। নির্মূল হওয়া রোগ ফিরে আসার শঙ্কা বিশেষজ্ঞের। এ ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। মালিয়া, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।